গাজায় গণহত্যা বন্ধে রাজধানী সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ, বিশৃঙ্খলায় নষ্ট হচ্ছে ভাবমূর্তি, মন্তব্য বিএনপি নেতাদের। লুট ঘটনায় আটক 49। নারায়ণগঞ্জের অর্থনৈতিক অঞ্চলে কারখানা করতে সুইডিশ কোম্পানির সঙ্গে চুক্তি, মার্কিন পণ্যের শুল্ক ছাড় বাংলাদেশের জন্য ইতিবাচক। আইনজীবী তুরিন আফরোজকে 4 দিনের রিমান্ডে, গণহত্যার বিচার নেদারল্যান্ডসের আন্তর্জাতিক আদালতে নিতে চায় না ট্রাইব্যুনাল। তালিকাভুক্ত রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে সম্মত আরাকান আর্মি, ঈদুল আজহার আগেই প্রত্যাবাসনের আশা সরকারের। এবং 29 এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু, 10,000-এর বেশি মুসল্লির যাত্রা অনিশ্চিত, দায় এজেন্সির, জানালেন ধর্ম উপদেষ্টা। স্বাগত। এখন বিকেলে শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছে গালিব ইবনে রিয়াজ। গাজায় গণহত্যা বন্ধে মুসলিম বিশ্বের মোড়লদের দৃশ্যমান ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত প্রতিবাদ জানাবে বিএনপি। তবে প্রতিবাদের নামে দেশে কেউ যেন অরাজকতা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান তিনি। এ সময় ছাত্রদল সভাপতি বলেন, ইসরায়েলকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে সংগঠনটি। গাজা ও রাফায় চলমান গণহত্যার প্রতিবাদে পূর্ব নির্ধারিত কর্মসূচি। মঙ্গলবার সকাল থেকে রাজু ভাস্কর্যমুখী ছাত্রদলের নেতাকর্মীদের মিছিল, দুপুরে পরিপূর্ণ হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। মুসলিমদের পক্ষে শুরু হয় প্রতিবাদী স্লোগান। হাতে দেশের জাতীয় পতাকার পাশাপাশি ছিল ফিলিস্তিনের পতাকাও। কণ্ঠে ইসরায়েলের প্রতি তীব্র নিন্দা। তাদের চাওয়া দ্রুত বন্ধ করা হোক বর্বরোচিত গণহত্যা। ফিলিস্তিনের যে ইস্যুটা তো নির্দিষ্ট কোনো ভূখণ্ডের সংকট নয়, এই সংকটটা গোটা বিশ্বের সংকট। এই সভ্য বিশ্বের যে মানবিকতা, আজকে সেই মানবিকতার সামনে একটা বিশাল প্রশ্নমূলক চিহ্ন দাঁড়িয়ে আছে। জাতিসংঘ সহ যারা বিশ্ব নেতারা নিশ্চুপ রয়েছে, আমরা খুবই হতাশ হয়েছি। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে একটা পদক্ষেপ নেবে। আমরা চাই ইসরায়েলের এই বর্বরতা এগুলো বন্ধ হোক। ঈদুল ফিতরের পরে তাদের যে বর্বর হামলা, তারই প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে। উপস্থিত ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা শুরুতে প্রতিবাদ জানিয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে গাজার পক্ষে থাকার আহ্বান জানান। নারী ও শিশুদের অন্যায়ভাবে হত্যাকে স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন বলে উল্লেখ করেন। সেখানে প্রতিবাদ করতে গিয়ে মব জাস্টিস থেকে দূরে থাকারও আহ্বান জানান। দখলদার ইসরায়েলের এই আগ্রাসী গণহত্যাকে ছাত্রদল ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে, ঘৃণা জানাচ্ছে। আমাদের নিন্দা জানানোর কোনো ভাষা নেই। এমন কোন শব্দ এপ্রোপ্রিয়েট না যে শব্দ দ্বারা এই গণহত্যাকে বোঝানো সম্ভব হয়। শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ইসরায়েলের বিষয়ে জাতিসংঘের ভূমিকা প্রশ্নবিদ্ধ। গণহত্যা হামলা বন্ধ না হওয়া পর্যন্ত প্রতিবাদ জারি রাখার আহ্বান জানান। সে সাথে মুসলিম বিশ্বের মোড়লদের প্রতি ব্যবস্থা নেয়ারও জোরালো দাবি জানান। আড়ি পাতা যন্ত্রের মাধ্যমে যে নির্যাতনের তারা সূচনা করেছিলেন, সেই আড়ি পাতা যন্ত্র পেগাসাস স্পাইওয়ার সেই ইসরায়েল থেকে তারা খরিদ করেছিল এই হাসিনা সরকার। জাতিসংঘের ভূমিকা প্রশ্নবিদ্ধ, কিন্তু ইসরায়েলিরা কখনো জাতিসংঘের কোন রেজলিউশনের প্রতি সম্মান দেখায়নি। মুসলিম বিশ্বের যারা মোড়ল, তাদের প্রতি আহ্বান জানাই, আপনারা সারা পৃথিবীতে নির্যাতিত মুসলিমদের পক্ষে আপনাদের কণ্ঠ উচ্চকিত করবেন, আপনারা ব্যবস্থা নেবেন। বলেন, ইসরায়েলের পণ্য বর্জন করব, কিন্তু কারো ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা নয়। ইসরায়েলের সমস্ত পণ্য আমরা বর্জন করব, তার মানে এই না যে আমরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করব। গতকালকে বাংলাদেশে কিছু স্থাপনায় হামলা হয়েছে, আমরা তার নিন্দা জানাই। এবং এখানে আমরা বলতে চাই, সরকারের ব্যর্থতা এখানে লক্ষণীয়, আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা এখানে লক্ষণীয়। তাদের উচিত ছিল আগের থেকে এখানে সতর্কতা অবলম্বন করা। এর আগে আলাদা কর্মসূচিতে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, মানবতা বিরোধী যে কোনো দেশ জাতির বিরুদ্ধে বাংলাদেশ সবসময় অবস্থান নেবে। ফিলিস্তিনের পক্ষে আন্দোলনে নেমে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে লুট করছে, তারা মানবতার পক্ষের অবস্থানকে কলঙ্কিত করেছে বলেও মন্তব্য করেন তিনি। বিক্ষোভ মিছিল, প্রতিবাদ মিছিলের মধ্যেও কিছু দুষ্কৃতকারী
কিছু ব্যবসা প্রতিষ্ঠানে তথাকথিত অভিযোগের নামে আক্রমণ করেছে এবং লুটপাট করেছে। এটা ঘৃণ্য ব্যাপার, এটা সমর্থনযোগ্য না। যারা করেছে তারা মানবতার কলঙ্ক। সারা বিশ্বের সঙ্গে ইসলামী জাতির অতীতের যে লড়াইয়ের ইতিহাস সেটাকে ধারণ করে এই মানবতার সপক্ষে আমাদের দাঁড়াতে হবে। শিগগিরই গাজায় গণহত্যার প্রতিবাদে বিএনপি সারা দেশে বৃহৎ কর্মসূচির ঘোষণা করার কথাও জানানো হয়। অভিযোগের নামে সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বিকেল 3:30টায় শাহবাগ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। অংশ নেন শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, প্রকাশনা সম্পাদক সাদিব কায়াম সহ কেন্দ্রীয় নেতারা। মিছিলটি শাহবাগ থেকে মৎস্য ভবন হয়ে বায়তুল মোকাররমের উত্তর গেটে এসে শেষ হয়। মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে কথা বলেন শিবিরের নেতারা। তারা বলেন, মুখে আইনের কথা বলে চরম মানবাধিকার লঙ্ঘন করছে ইসরায়েল। বিগত সময়ে শেখ হাসিনা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়ে বিরোধী মত দমনে বিভিন্ন ধরনের প্রযুক্তি ক্রয় করেছিল। সেই গোপন চুক্তি ও কার্যক্রম জনসম্মুখে প্রকাশ করতে অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা। পাশাপাশি হত্যা বন্ধে ইসরায়েলকে বয়কট এবং আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন নেতারা। এবং বলা যায় যে এই বিক্ষোভ থেকে ঠিক 10 মিনিট আগে বাটা কেএফসি সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত 49 জনকে আটক করেছে পুলিশ। সিসিটিভির ফুটেজ, ছবি ও ভিডিও দেখে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় নেওয়া হয়। হামলা ও লুটপাটে জড়িত বাকিদেরও আটকে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এই সহিংসতা ও ধ্বংসযজ্ঞের জন্য দায়ী সবাইকেই গ্রেপ্তার না করা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সহকর্মীদের পাঠানো তথ্যছবিতে বিস্তারিত। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা জানিয়ে দেশ জুড়ে পালিত হয় বিক্ষোভ ও সমাবেশ। তবে দেশের বেশ কিছু স্থানে ইসরায়েলি পণ্য ও প্রতিষ্ঠান সন্দেহে হামলা চালানো হয়। ভাঙচুর, লুটপাটের ঘটনাও ঘটে। খুলনায় বাটা শোরুম ও কেএফসি ফুডকোর্টে হামলার ঘটনা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এ ঘটনায় এরই মধ্যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ, ছবি ও ভিডিও দেখে 31 জনকে আটক করেছে পুলিশ। চলছে মামলা দায়েরের প্রস্তুতি। এসব হামলা ও লুটপাটে জড়িত বাকিদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখার ঘোষণা পুলিশের। আমরা 31 জনকে অ্যারেস্ট করতে পারছি। আরও যারা বাকি আছে এই লুটপাটে অংশগ্রহণ করছে তাদেরকে আমরা ছবি ধরে ধরে ভিডিও, স্টিল ছবি এবং ছবির বাইরে যারা আছে, অনেকে ছবির বাইরে আছে, তাদেরকেও আমরা শনাক্ত করতেছি এবং তারা শীঘ্রই অ্যারেস্ট হয়ে যাবে। সিলেটেও গতকাল বিক্ষোভ মিছিল শেষে ইসরায়েলি পণ্য আখ্যা দিয়ে কেএফসি ও বাটার শোরুমে হামলা ও ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। পরে রাতভর সাঁড়াশি অভিযানে এসব হামলায় জড়িত 14 জনকে আটক করে পুলিশ। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরের পর আদালতে নেয়ার কথা রয়েছে। এদিকে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় মিছিল শেষে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে হামলার ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে রাতেই 4 জনকে আটক করে পুলিশ। পরে এক দোকানির করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আসামিদের সকালে আদালতে পাঠানো হয়। যারা দুষ্কৃতিকারী হিসেবে বিভিন্ন জায়গায় আক্রমণ চালাচ্ছিল তাদেরকে ছত্রভঙ্গ করে পরবর্তীতে ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বাংলাদেশ সেনাবাহিনীর টিম এবং গাছা থানা টিম যৌথ অভিযান পরিচালনা করে এই ঘটনার সাথে সম্পৃক্ত 4 জনকে গ্রেফতার করেছে। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, সোমবার বেশ কয়েকটি শহরে গাজায় সহিংসতার প্রতিবাদে বিক্ষোভের সময় সংঘটিত সহিংস ও বেআইনি ঘটনার বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে। এই সহিংসতা ও ধ্বংসযজ্ঞের জন্য দায়ী সবাইকে গ্রেপ্তার না করা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। যারা সমাজের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে চায় তাদের জবাবদিহি করা হবে। সাদাত শাহেদ, এখন। শিশুদের জন্য গাজা উপত্যকাকে যেন জাহান্নামে পরিণত করেছে ইসরায়েল। বোমা হামলায় কেউ প্রাণ হারাচ্ছে মায়ের গর্ভেই, কোনো শিশু আবার হাত পা হারিয়ে সারা জীবনের জন্য হয়ে যাচ্ছে পঙ্গু। অথচ তারা জানেও না কেন ইসরায়েলের বর্বরতা চলছে তাদের জন্মভূমিতে। হামলা আতঙ্কের সঙ্গে এক টুকরো রুটির জন্য প্রতিদিন রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে গাজার অবুঝ শিশুদের। আরও জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম।
দেখতে না পাওয়া এক শিশুর জামাকাপড় বুকে জড়িয়ে কাঁদছেন ফিলিস্তিনের হামিম আল রিফি। কিছুক্ষণ আগেই ধ্বংসস্তূপ থেকে বের করেছেন এই পোশাক। চারপাশে ধ্বংসস্তূপ ঘিরে গাজা শহরের দার আল আকরাম স্কুল ভবনের আশ্রয় কেন্দ্রে 9 মাসের অন্তঃসত্ত্বা বোন আর মাকে নিয়ে আশ্রয় নিয়েছিলেন তিনি। কিন্তু ইসরায়েলি হামলায় শেষ হয়ে গেছে সব। কোথায় আশ্রয় নেবেন জানা নেই তার। فجأة قاعد بأمان الله تحس حالك عايش في أهوال يوم القيامة، يعني مشاهد مخيفة جدا. أنت هي شايف الدمار المدرسة كلها نزلوها بالكامل. ধ্বংসস্তূপের মাঝেই খেলতে থাকা 6 বছর বয়সী শিশু ঘাদা দাবেবেচ ইসরায়েলের বর্বর হামলার শিকার হয়েছে কিছু বুঝে ওঠার আগেই। আঘাতের কারণে তার ডান হাতটি কেটে ফেলতে হয়েছে। বাবা আহমেদ দাবেবেচ অপেক্ষা করছেন কখন সীমান্ত খুলে দেওয়া হবে আর চিকিৎসা শুরু হবে মেয়ের। لعيدها حتى يكون التعامل معها زي كأي طفلة، وهذا انتم عارفين يعني طفلة في بداية مقتبل العمر. শিশুদের জন্য এভাবেই গাজাকে পুরোপুরি নরকে পরিণত করেছে ইসরায়েল, যারা হয়তো জানেও না ঠিক কী কারণে তাদের পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দিতে উঠে পড়ে লেগেছে ইসরায়েলি বাহিনী। স্কুলে খেলতে থাকা অবস্থায় শিশুদের ওপর নারকীয় হামলা চালিয়ে যাচ্ছে তারা। কারো প্রাণ যাচ্ছে, কেউ হয়ে যাচ্ছে চিরদিনের জন্য পঙ্গু। যেন গোটা প্রজন্মকে নিশ্চিহ্ন করে দিতেই উপত্যকায় নতুন উদ্যমে আগ্রাসন শুরু করেছে আইডিএফ। হৃদয় ভেঙে দেওয়ার মতো সীমাহীন এমন কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে গাজার নিষ্পাপ শিশুরা, যারা জানেও না কিসের জন্য তাদের জন্মভূমিতে হামলা হচ্ছে। প্রতিটি ঘন্টা হামলা আতঙ্কে পার করে খাবারের জন্যও রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে তাদের। পেটের দায়ে একটা রুটি আর এক বাটি ডালের জন্য এই হুড়োহুড়ি উপত্যকার নিত্যদিনের ঘটনা, কারণ ইসরায়েল গাজায় ত্রাণও প্রবেশ করতে দিচ্ছে না। ما ضلش شيء، اخذوا البيوت، اخذوا الامان، اخذوا الصحه، اخذوا السلام، حتى الاكل اطفالنا مش قادرين ياكلوه، شربة الميه نظيفه مش قادرين نشربها. زي ما انتم شايفين هاي الناس، حتى في ناس اخذت وناس مش طالع لها، اعداد كبيره بتيجي على বাস্তুচ্যুত বাসিন্দারা বলছেন গাজাকে মরুভূমিতে পরিণত করেছে ইসরায়েল আর যুক্তরাষ্ট্র। সারা বিশ্বের চোখের সামনে প্রতিদিনই ধ্বংস হচ্ছে গাজা। বেনিয়ামিন নেতানিয়াহু আর ডোনাল্ড ট্রাম্প মুদ্রার এপিটোপিট। দুই নেতার বৈঠকের মধ্য দিয়ে গাজায় নির্মমতা আরও বাড়বে, কিন্তু ফিলিস্তিনিদের গাজা থেকে উৎখাতের পরিকল্পনা সফল হবে না। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জের বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছে 36 সদস্যের বিনিয়োগকারী দল। পরিদর্শন শেষে বিনিয়োগে আগ্রহের কথা তুলে ধরেন তারা। এছাড়া 10,000 বর্গফুটের একটি প্লট নেয়ার বিষয়ে বেজার সাথে চুক্তি করে সুইডিশ কোম্পানি নিলর্ন। এখন পর্যন্ত এই অর্থনৈতিক অঞ্চলে $200 মিলিয়ন বিনিয়োগ এসেছে, যা সম্মেলনের পর আরও বাড়বে বলে জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। আরও জানাচ্ছেন মুন্নাফ রশিদ। গত এক দশকে প্রায় 100টি অর্থনৈতিক অঞ্চলের মধ্যে 97টি অনুমোদন দেয়া হয়। এর মধ্যে 68টি গড়ে তোলার কথা সরকারের, বাকিগুলো বেসরকারি খাতের। 2041 সালের মধ্যে এগুলো গড়ে তোলার প্রাথমিক সময়সীমা নির্ধারণ করা হলেও গেল এক দশকে মাত্র 10টি অর্থনৈতিক অঞ্চল পুরোপুরিভাবে চালু হয়েছে। গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরশাসকের পতনের পর এসব অঞ্চলগুলো নিয়ে তৈরি হয় সংশয়। সে সংশয় দূর করতে এগিয়ে আসে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডা। সরাসরি বৈদেশিক বিনিয়োগ বাড়াতে দেশে প্রথমবারের মতো আয়োজন করা হয় বিনিয়োগ সম্মেলন। পাশাপাশি বিনিয়োগকারীদের নিয়ে পরিদর্শন করা হয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল। সম্মেলনের দ্বিতীয় দিনে চীন, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের 36 সদস্যের একটি বিনিয়োগকারী দল নারায়ণগঞ্জের বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করে, যেখানে বিনিয়োগে আগ্রহ দেখিয়ে 10,000 বর্গফুটের একটি প্লট নেয়ার বিষয়ে বেজার সাথে চুক্তি করে সুইডিশ কোম্পানি নিলর্ন। সেখানে যে ফ্যাক্টরিটা আমরা করতে যাচ্ছি, সেখানে আমরা এই গার্মেন্টস অ্যাক্সেসরিজের ফ্রেমিংসটাকে ফুলি প্রডিউস করার চিন্তা ভাবনা করছি। আমাদের এক্সিস্টিং একটা ফ্যাক্টরি অলরেডি আছে, সেটা হচ্ছে সিংগাই মানিকগঞ্জে। তো আমরা আরও বড় পরিসরে এখানে বড় করে আরও নতুন নতুন কিছু প্রোডাকশন ফ্যাসিলিটিস ইন্ট্রোডিউস করার জন্য এখানে আমরা আসার চেষ্টা করছি। যে পরিমাণ স্পেস নিয়ে আমরা শুরু করছি, এটাতে অ্যাটলিস্ট আপনার 11 মিলিয়ন থেকে 13-14 মিলিয়ন পর্যন্ত যাওয়া সম্ভব হবে। এই অর্থনৈতিক অঞ্চল ও এখানে অবস্থিত একটি মাত্র কারখানা পরিদর্শন শেষে অভিজ্ঞতার কথা জানান বিদেশি বিনিয়োগকারীরা।
যেখানে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী বিনিয়োগকারীরাও। আমরা যারা প্রবাসীরা আছি আমরা বাংলাদেশে ইনভেস্ট আমরা করছি এবং এখানে আমি যেটা দেখলাম যে এখানে যে কাজগুলো হচ্ছে এখানে খুব ইমপ্রেসিভ কাজ হচ্ছে এবং আমরা এখানে আরো পার্টিসিপেট করতে চাই। Hopefully we can onboard a good amount of investment from this summit and আমি এই ক্ষেত্রে তো খুবই আশাবাদী এবং আই এম প্রিটি মাচ অপটিমিস্টিক। বিনিয়োগকারীদের নিয়ে 2 ঘন্টা পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, এখন পর্যন্ত এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলে $200 মিলিয়ন বিনিয়োগ এসেছে, আর বিনিয়োগ সম্মেলনের পর এ পরিমাণ আরও বাড়বে। পুরো ইকোনমিক জোনটা যখন সম্পন্ন হবে আমরা আরও বেশি করে আশা করি যে এখানে বিনিয়োগ আসবে। ইতিমধ্যে যে বিনিয়োগ চুক্তিগুলো হয়েছে এটা 2024 সালে কাজ শুরু করার পরে এর মধ্যে কিন্তু এখানে $200 মিলিয়ন মতো বিনিয়োগ এখানে এসেছে। আরও অনেক বিনিয়োগ এখানে প্রক্রিয়াধীন আছে। সো আমরা মনে করি যে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে এই ইকোনমিক জোনটা একটা সময় একটা মাইল ফলক হিসেবে দাঁড়িয়ে যাবে। বিএসইজেডে এখন পর্যন্ত 9টি কোম্পানির সাথে চুক্তি হয়েছে, যার মধ্যে একটি কারখানা চালু হয়েছে। নারায়ণগঞ্জের 1000 একরের এই স্পেশাল ইকোনমিক জোনে 36,000 স্কোয়ার ফিটের মাত্র একটি কারখানা রয়েছে, বাকি জমিগুলো ফাঁকা পড়ে রয়েছে। বাংলাদেশে এমন প্রায় 100টি অর্থনৈতিক অঞ্চল রয়েছে যেখানে এমন অনেক জমি ফাঁকা পড়ে রয়েছে গেল কয়েক বছর ধরে, যেখানে বিনিয়োগ দেখা যায়নি। অবকাঠামোগত বিদ্যুৎ জ্বালানির সমস্যা সবসময় লেগেই রয়েছে। বিডা বলছে 100টি নয়, এখন 5 থেকে 10টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে, যেখানে সব ধরনের সুযোগ সুবিধা পর্যাপ্ত পরিমাণ থাকবে। সে লক্ষ্যেই বিনিয়োগকারীদেরকে অর্থনৈতিক অঞ্চলগুলো ঘুরে দেখাচ্ছেন। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। পাল্টা শুল্ক আরোপ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো চিঠির বিষয়ে এখনও কোনো উত্তর মেলেনি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। নতুন করে 100 মার্কিন পণ্যের শুল্কমুক্ত সুবিধা দেওয়ায় বাংলাদেশ লাভবান হবে বলেও জানান তিনি। সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের ঘটনাকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ, এতে উভয় পক্ষই লাভবান হবে। যদি চাইনিজ তারা যে রিটারেটরি যে ট্যারিফ ঘোষণা করেছে ওনারা আরও 50% দিতে পারেন। সেই ধরনের পরিবর্তনশীল অবস্থায় মানে যে কোনো সিদ্ধান্ত নেওয়া একটু জটিল। আমরা এগুলো নির্ণয় করার চেষ্টা করছি কীভাবে আমাদের ট্রেড গ্যাপটাকে কমিয়ে আনা যায়। ওখান থেকে কোনো রিপ্লাই এখন পর্যন্ত আসেনি? না, এখনো কোনো। মোট কথা আমরা রেসপন্ড করেছি পজিটিভলি। আমরা এক্সপেক্ট করি আমরা কোপারেট করব, তারাও কোপারেট করবে। সো এটা একটা উইন উইন সিচুয়েশন। একদিকে ওনারা একটা করে ফেললো, আমরা জাস্ট ভজন করা তা না, আমাদের সেটা আমরা তুলে ধরে দিতে। আই হোপ এই জিনিসটা রিজলভ হবে। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে আরাকান আর্মি। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। তিনি বলেন, আগামী ঈদের আগে রোহিঙ্গা প্রত্যাবাসনে আশাবাদী সরকার। এ সময় তিনি আরও বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের সময় বিবাদমান দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতি দরকার। আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে নিয়ে দেশটিতে শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে বাংলাদেশ। এছাড়া উভয় পক্ষকে এক টেবিলে বসাতে কাজ করছে জাতিসংঘ। সম্প্রতি প্রধান উপদেষ্টার বিমস্টেক সফর প্রসঙ্গে তিনি বলেন, আগামী 2 বছর বিমস্টেক সভাপতির দায়িত্ব পালনের সময় দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার যোগসূত্র তৈরি ও মুক্ত বাণিজ্য চুক্তি করতে ভূমিকা রাখবে বাংলাদেশ। এতে শুধু সমুদ্র তীরের দেশ নয়, আরও অনেক দেশ উপকৃত হবে। সাইডলাইনে নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আহ্বান জানালে মোদী জানান, ব্যক্তি বা দল নয়, ভারত বাংলাদেশ সম্পর্ক হবে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের। ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য যেই প্রক্রিয়া, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি আরাকান আর্মির সাথে। তাদের ঘোষিত যে পজিশন সেটা হচ্ছে তারা রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া, এটা তাদের একটা প্রিন্সিপাল পজিশন। তারা এটা প্রকাশ্যে সেপ্টেম্বরে বলেছেন গত বছরে। আমাদের সঙ্গে আলাপ আলোচনার সময় তারা এটা পুনর্ব্যক্ত করেছেন এবং আমাদের যারা বন্ধু দেশগুলো আছেন তাদের সবার সঙ্গে মিলে আমরা এই কাজটি করব। ঈদের দীর্ঘ ছুটি শেষে শুরু হয়েছে অফিস আদালত, তবে এখনও বিভিন্ন অঞ্চল ও জেলা থেকে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। এতে চাপ বেড়েছে মহাসড়ক ও
ফেরিঘাটে। সকাল থেকে উত্তরবঙ্গ থেকে রাজধানীমুখী টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ছিল কর্মস্থলে ফেরা যাত্রীর চাপ। মহাসড়কের নগর, জলফে ও রাবনা ও এলেঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় ভিড় ছিল বেশি। কয়েক ঘন্টা দাঁড়িয়ে থেকেও মিলছে না যানবাহন, আছে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগও। এদিকে পাটুরিয়া ও আরিচা ফেরিঘাটে দিয়ে ঢাকা সহ বিভিন্ন স্থানে ফিরছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। পরিবহন সংকটের সুযোগে ঘাট এলাকায় পরিবহন সংশ্লিষ্টদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ উঠেছে। এছাড়া মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় বাসের জন্য যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আব্দুল জব্বার নামে এক শিক্ষার্থীকে হত্যা চেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে 4 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালত শুনানি নিয়ে এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ওমর ফারুক বলেন, শেখ হাসিনার শাসনে যারা আইনি সহায়তা দিয়েছে তাদের মধ্যে তুরিন আফরোজ অন্যতম। তার 10 দিনের রিমান্ড চাইলে 4 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আইনজীবী না থাকায় নিজেই মামলা পরিচালনা করেন তুরিন আফরোজ। এ সময় 5 আগস্টের পরে অসুস্থ ছিলেন বলে জানান তিনি। প্রাথমিক তদন্তে তদন্তকারী কর্মকর্তা এই মামলার যিনি বাদী আব্দুল জব্বার, তাকে তার মেরুদণ্ড এবং তার কোমরে গুলি করা হয় এবং সে ভাগ্যের জন্য সে বেঁচে যায়। চিকিৎসার পর সে এই মামলাটি করে। সে নিজে তার পক্ষে আদালতে বক্তব্য রাখেন এবং উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে জুলাই আগস্টের গণ আন্দোলনের গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ আদালতে নিতে চায় না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। মানবতা বিরোধী অপরাধের বিচার করার সক্ষমতা দেশের আদালতের রয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব কথা বলেন তিনি। জুলাই আগস্টের আন্দোলনে চট্টগ্রামে প্রায় 5 শতাধিক আহত ও 9 জন নিহত হয়েছেন। এসব ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার তদন্ত চলছে। এই ঘটনার মামলায় রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে 1 দিনের জন্য জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় পুলিশ সুপার আবদুল্লাহ আল কাফি, অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম এবং পরিদর্শক আরাফাত হোসেনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করা হয়েছে। 15 এপ্রিল ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশও দিয়েছেন ট্রাইব্যুনাল। ডক্টর ইউনূস নরেন্দ্র মোদীর বৈঠকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়টি উত্থাপিত হয়েছে, তবে চূড়ান্ত কথাবার্তা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। দুপুরে গণমাধ্যমে তিনি জানান, তিস্তা প্রকল্প ও রোহিঙ্গা প্রত্যাবাসন দুটি সময় সাপেক্ষ ব্যাপার। রোহিঙ্গারা যেন অধিকার ও নিরাপত্তার সাথে ফিরতে পারে সেজন্য আন্তর্জাতিক চাপ সৃষ্টিতে কাজ করছে ঢাকা। আরও জানাচ্ছেন নাইম আবির। ছাত্র জনতার অভ্যুত্থানে পতনের পর শেখ হাসিনা পালিয়ে আশ্রয় নেয় ভারতে। এরপর থেকেই সম্পর্কের বৈরিতা শুরু ঢাকা দিল্লির। যদিও গ্রেপ্তারি পরোয়ানা জারির পর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কূটনৈতিক বার্তায় শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ, তবে এই প্রসঙ্গে বরাবরই নীরব থেকেছে দিল্লি। সবশেষ বিমস্টেকের সাইডলাইনে বাংলাদেশ ভারত 2 শীর্ষ নেতার বৈঠকে উঠে আসে শেখ হাসিনা প্রসঙ্গ। বাংলাদেশের পক্ষে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি তুলে ধরেন ডক্টর ইউনূস। সেখানেও নীরবতায় সমাধান খুঁজেছেন ভারতের প্রধানমন্ত্রী। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, দুপক্ষকে উত্তেজনামূলক বক্তব্য পরিহার করতে হবে। বাংলাদেশের নির্বাচন নিয়েও ভারতের অবস্থান অযৌক্তিক জানান তিনি। পশ্চিমবঙ্গ থেকে প্রতিদিনই অত্যন্ত শক্ত সব কথাবার্তা শুনতে পাচ্ছেন, এমনকি কেন্দ্রীয় সরকারেরও কেউ কেউ এটা করেছেন। আমরা এটাও বলেছি বিভিন্ন সময় যে আসলে সম্পর্ক উন্নয়ন করতে গেলে বরং খুব আপত্তিকর কথাবার্তা কোনো পক্ষ থেকেই না বলাই ভালো। এই সরকার তো নিজে থেকেই বলেছে যে যথাশীঘ্র সম্ভব
তাদের দায়িত্ব শেষ করে, যেগুলি দায়িত্ব এই সরকারের উপর আছে সেগুলো দায়িত্ব শেষ করে যত শীঘ্র সম্ভব নির্বাচন দিয়ে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা হস্তান্তর করে। মঙ্গলবার দুপুরে ব্রিফিংয়ে উঠে আসে তিস্তা প্রকল্প ও রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়। তৌহিদ হোসেন জানান, দুটি সময় সাপেক্ষ ব্যাপার। অগ্রগতি সময় সাপেক্ষ ব্যাপার। ঝট করে আমরা কোনো কিছু প্রত্যাশা করছি না যে কালকেই কেউ এসে তিস্তা সমস্যার সব সমাধান করে দেবে। এই তালিকা অ্যাপ্রুভ করা মানে কিন্তু কালকে তারা চলে যেতে পারবে, কারণ সেটা হলো গ্রাউন্ড রিয়েলিটিজের উপর নির্ভর করবে। আপনার বাস্তব যে অবস্থা রাখাইন স্টেটে, আমরা সেটা জানি সবাই, এটা নিয়ে আমরা এখন ডিটেলস না বললাম। এই অবস্থায় তাদের কিন্তু রিপ্যাট্রিয়েশন করা সম্ভব না। তিনি জানান, রোহিঙ্গারা যেন অধিকার ও নিরাপত্তার সাথে মিয়ানমারে ফেরত যেতে পারে সেই ব্যাপারে আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টির কাজ করে যাবে ঢাকা। অধিকার এবং নিরাপত্তা সহ যেন তারা ফেরত যেতে পারে। নাইম আবির, এখন, ঢাকা। পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা কি নামে হবে তা সিদ্ধান্ত নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, আর তা জানা যাবে শীঘ্রই। দুপুরে সচিবালয়ে এ নিয়ে এক বৈঠক শেষে জানান সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। বৈশাখ উদযাপন এবার আগের তুলনায় অনেক অংশগ্রহণমূলক হবে বলে জানান তিনি। আর স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, বৈশাখ ঘিরে এবারে কোনো নিরাপত্তার শঙ্কা নেই। আরও জানাচ্ছেন আজহার লিমন। ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলা নববর্ষ কী করে উদযাপন করা হবে তা নিয়ে আলোচনা হচ্ছে বিভিন্ন মহলে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এবারের বর্ষবরণের আয়োজন হবে আরও ব্যাপক, আরও অংশগ্রহণমূলক। বাঙালির পাশাপাশি আরও ২৬ জাতিগোষ্ঠী ঢাকার পহেলা বৈশাখের আয়োজনে যোগ দেবেন, এটিও জানানো হয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে। পহেলা বৈশাখকে সামনে রেখে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা সহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের নিয়ে এই বৈঠক মূলত সেই উদযাপনটি যাতে নির্বিঘ্নে করা যায় সে লক্ষ্যেই। এই বৈঠক থেকে বের হয়ে সংবাদ সম্মেলনে আসেন দুই উপদেষ্টা। শুরুতেই তারা বলেন, পহেলা বৈশাখে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। ব্যাপকত মানে অন্যান্য বছর থেকে এবার আরো অনেক বেশি হবে। এই জন্য আইন শৃঙ্খলা রক্ষার্থে আমাদের কি কি করণীয়, আমরা ওই সব ব্যাপারেই এখানে আলোচনা হয়েছে। এবং আপনাদেরকে আমি এনশিওর করতে পারি যে ওই সময় আমাদের আইন শৃঙ্খলা, আপনারা যেমন রোজার সময় দেখছেন, ওই সময় ঠিক এইভাবেই চলবে। কোনো ধরনের কোথাও কোনো ঘটনা যেন না ঘটে, ওই সম্পূর্ণ ব্যবস্থা আমরা নিব। মানুষেরকে আপনারা আশ্বস্ত করবেন, এখানে কোনো নিরাপত্তা কোনো বিঘ্নিত হতে যেন না পারে, সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। উপস্থিত সংস্কৃত উপদেষ্টাকে প্রশ্ন করা হয় এবারের বর্ষবরণের আয়োজনের ভিন্নতা এবং শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে। নাম কি থাকছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্টেক হোল্ডারের সঙ্গে আলোচনা করছেন, করে 10 তারিখে জানাবেন। আপনি এর উত্তর বলেন তার মানে কি পরিবর্তন হচ্ছে? আমার কথা কিন্তু তা বলেন, আমার কথা বলে পরিবর্তন হবে কি হবে না এটা তারা জানাবে। সোমবার সিলেটে বাটা ও কেএফসির শোরুমে হামলা ও লুটপাটের বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। ওই ব্যাপারে যেহেতু ওইটা একটা যে ঘটনাটা ঘটছে ওইটা ঘটনা উচিত হয় নাই, আমরা এই পর্যন্ত কিন্তু 49 জন লোককে অ্যারেস্ট করা হয়েছে যারা এটার সাথে জড়িত। তাদের আমরা 49 জনকে আমরা অ্যারেস্ট করছি। না, সারা দেশে মামলা ছাড়া তো অ্যারেস্ট করা যায় নাকি? এইভাবে কি কাউকে অ্যারেস্ট করা যায় না? আর এই ধরনের ঘটনাটা আমরা ওই দিনও যেন ঘটনাটা না ঘটে আমরা চেয়েছি, এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য আমরা সবসময় সচেষ্ট থাকবো। এই ধরনের ঘটনা রুখে দিতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও যোগ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যবস্থা নেই। আজহার লিমন, এখন, ঢাকা। আগামী 29 এপ্রিল থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। বাড়ি ভাড়া ও পরিবহন চুক্তি না করায় 10,487 জন মুসল্লির হজযাত্রা শঙ্কার মধ্যে রয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, নিবন্ধন করেও কেউ হজে যেতে না পারলে এজেন্সিকে দায় নিতে হবে। হজ যাত্রীদের হজ পালন নিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি সভায় সৌদি সরকারের নির্ধারিত সময়ের মধ্যে নুসুক মাসআর প্ল্যাটফর্মে বাড়ি ভাড়া রিকোয়েস্ট সাবমিট ও পরিবহন চুক্তি সম্পন্ন করার জন্য এজেন্সিগুলোকে বারবার অনুরোধ জানানো হয়েছে। এজেন্সির অব্যবস্থাপনার কারণে, অবহেলার কারণে, মন্ত্রণালয়ের অর্ডার, সৌদি সরকারের ডেডলাইন ক্যারি আউট না করার কারণে কোনো হাজি যদি হজে যেতে ব্যর্থ হন, তাহলে সে সমস্ত এজেন্সির বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। আইনানুগ ব্যবস্থার মধ্যে আছে তাদের লাইসেন্স আমরা বাতিল করে দেব, তাদের যেটা জামানত আছে সেটা বাজেয়াপ্ত করব, এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা আমরা দায়ের করব। ময়মনসিংহ নগরীর জয়নুল পার্কে অবৈধভাবে পরিচালিত চিড়িয়াখানায় অযত্ন অবহেলায় অসুস্থ হয়ে পড়েছে বিভিন্ন প্রাণী। অভিযোগের প্রেক্ষিতে চিড়িয়াখানায়
অভিযান শুরু করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী হারুন রশিদ, সরাসরি যুক্ত হচ্ছি। হারুন, অবৈধ এই চিড়িয়াখানার খোঁজ কি এতদিন কি প্রশাসনের কাছে ছিল না? কি বলছে এই ব্যাপারে প্রশাসন, আর অসুস্থ প্রাণীগুলোর ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? গালিব, আমি যদি একটু বলি, এই যে জয়নুল পার্কের যে চিড়িয়াখানাটি, এটি কিন্তু একেবারে প্রশাসনের, জেলা প্রশাসন, বন বিভাগ সহ সরকারের যে গুরুত্বপূর্ণ বিভাগ রয়েছে, সবগুলো বিভাগের কর্তা ব্যক্তিরা যে জায়গাটিকে তাদের আবাসস্থল এবং অফিস আদালত, ঠিক তার পাশেই কিন্তু গড়ে উঠেছে এই চিড়িয়াখানাটি এবং এটি দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে পরিচালিত হচ্ছিল। প্রায় আমরা যতটুকু জানতে পেরেছি 2013 সালে এই চিড়িয়াখানাটি চালু করা হয় এবং চালু করার পর থেকে আমরা সাধারণ মানুষের কাছে যেটি শুনেছি যে এটি সিটি কর্পোরেশন থেকে পরিচালিত হচ্ছিল এমন কথা কিন্তু শহরে প্রচলিত ছিল এবং এখানে একজন ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুর রহমান দুলাল, তিনি এটি দেখভাল করতেন, পরিচালনা করতেন এবং একজন দর্শনার্থী কিন্তু প্রতিদিন 30 টাকার বিনিময়ে এই চিড়িয়াখানাটিতে এসে পশু পাখি দেখতে পারতেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে একেবারে প্রশাসনের প্রাণকেন্দ্রে দীর্ঘদিন ধরে এই যে অবৈধভাবে চিড়িয়াখানাটি পরিচালিত হচ্ছিল, এটি প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি, বন বিভাগ কোনো ব্যবস্থা নেয়নি এবং এটি একেবারেই মানে এক উদাসীন অবস্থায় ছিল এটি নিয়ে। সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি ভালুক অসুস্থ হওয়ার পরেই কিন্তু এটি আলোচনায় আসে। এখানে একটি খাঁচাতে 2টি ভালুক রাখা হয় এবং জায়গাটি খুব ছোট এবং এই ছোট জায়গায় রাখার কারণে 2টি ভালুক মাঝে মধ্যে নিজেরা মারামারিতে লিপ্ত হতো এবং এর কারণেই কিন্তু একটি ভালুকের পায়ে আঘাত লাগে এবং একটি পার কিছুটা বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকে এটিতে সংক্রমণ দেখা দেয় এবং পাটিতে পচন ধরে গেছে বলে আমরা জানতে পেরেছি। এই বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই কিন্তু বন বিভাগ কিছুটা নড়েচড়ে বসেছে এবং আজকে কিছুক্ষণ আগে এই জয়নুল পার্কের যে চিড়িয়াখানাটিতে, সেখানে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের একটি টিম কিন্তু এখানে এসেছে এবং এসে তারা এখানে পর্যবেক্ষণ করছে এবং আমরা তাদের সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলেছেন, তারা এখানে এসে এটির অব্যবস্থাপনা এবং অনুমোদন না থাকা সহ অপরিচ্ছন্ন পরিবেশ এবং প্রাণী অসুস্থ হওয়ার সব কিছু তারা এখানে পেয়েছেন, যার কারণে কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এখানে যে যতগুলো প্রাণী রয়েছে, আমরা জানতে পেরেছি 23 থেকে 26টি প্রাণী এখানে আছে, সবগুলো প্রাণীকেই বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সদস্যরা এখন এগুলোকে উদ্ধার করবেন এবং এগুলোকে তারা নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর তারা কিছুদিন কোয়ারেন্টাইনে রেখে কিছু সাফারি পার্কে ছাড়বেন এবং বাকিগুলোকে তারা অন্যান্য জায়গায় ছেড়ে দেবেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ময়মনসিংহে অবৈধ চিড়িয়াখানায় অভিযান চলছে, সেই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী হারুন রশিদ। জাটকা ধরা বন্ধ হলে ইলিশের উৎপাদন বাড়বে, সেই সঙ্গে ইলিশ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে বরিশালের বেলস পার্কে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। এখন যদি আমরা জাটকাটাকে রক্ষা করতে পারি, তার মানে এগুলি সব ইলিশে পরিণত হবে। ইলিশে পরিণত হওয়ার মানেই হলো আমাদের দেশে মৎস্য সম্পদে একটা বড় ধরনের পরিবর্তন আসবে। তো কাজেই আমরা ক্রমাগত সচেতনতা বৃদ্ধি করব। শুধু যে জেলেরা মাছ ধরবে না তা না, আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, যারা ব্যবসা করেন, যারা বিক্রি করেন, এমনকি যারা খান, তারা প্রত্যেকে সহযোগিতা করেন, তাহলে নিশ্চয়ই আমরা সফল হব। ফরিদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে নারী ও শিশুসহ 7 জন নিহত হয়েছেন। আহত অন্তত 30 জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে হাইওয়ে পুলিশ। সহকর্মী মফিজুর রহমান শিপনের পাঠানো তথ্যছবিতে বিস্তারিত। আবারও ঝরল প্রাণ, কিছুতেই থামছে না সড়কে মৃত্যুর মিছিল। স্বজন হারানোর বেদনায় ভারী পরিবেশ, দুর্ঘটনাস্থল জুড়ে উৎসুক মানুষের ভিড়। পুলিশ জানায়, গোপালগঞ্জের মুকসুদপুর থেকে ফরিদপুরের দিকে যাচ্ছিল যাত্রীবাহী একটি বাস। বেলা 11:30টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার বাখুন্ডা এলাকায় পৌঁছালে দ্রুতগতির বাসটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় সড়কের পাশে বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন 2 নারী সহ 5 জন। আমার মাও মৃত্যুর মুখে, কিন্তু আমার অলরেডি 2 জন মারা গেছে। আমার আব্বা মারা গেছে, আমার ছোট ভাই মারা গেছে, সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের থানা পুলিশের টিম পাঠাই, সেখানে হাইওয়ে পুলিশ আসে, সেনাবাহিনীর টিম আসে, ফায়ার সার্ভিসের টিম আসে, সবাই মিলে যৌথভাবে আমরা ওইখানে উদ্ধার কার্যক্রম পরিচালনা করি।
আহত অন্তত ৩২ জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুসহ আরও 2 জন মারা যান। সার্জারি বিভাগের সকল চিকিৎসক এবং ক্যাজুয়ালিটি চিকিৎসক সবাই ওখানে কাজ করছেন। আপনারা সবাই প্রার্থনা করবেন যাতে ওনারা যারা অসুস্থ হয়েছেন তাদের সঠিক সেবা হয় এবং ওনারা সুস্থতা অর্জন করেন। ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে হাইওয়ে পুলিশ। এদিকে নিহত প্রত্যেক পরিবারকে দাফন কাজের জন্য 25,000 টাকা এবং আহতদের চিকিৎসা সহায়তার কথা জানিয়েছে জেলা প্রশাসন। আমরা খুব দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করে এই ঘটনার কারণ অনুসন্ধান করব এবং এর ফাইন্ডিংসের ভিত্তিতে পরবর্তীতে আমরা ব্যবস্থা নেব। দ্রুতগতির কারণে দুর্ঘটনা ঘটেছে বলে দাবি স্বজনদের। নিহত সবার বাড়ি গোপালগঞ্জ ও ফরিদপুরের বিভিন্ন এলাকায় বলে জানিয়েছে পুলিশ। এখন ফরিদপুর। খেলার খবর। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যথারীতি দলকে নেতৃত্ব দিবেন নাজমুল হোসেন শান্ত, তার ডেপুটি হিসেবে থাকবেন মেহেদী হাসান মিরাজ। এই ম্যাচকে সামনে রেখে তাসকিন আহমেদকে বিশ্রামে রাখা হয়েছে। তার বদলে প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন পেসার তানজিম হাসান সাকিব। এছাড়াও পেস ইউনিটে আরও আছেন নাহিদ রানা, খালেদ আহমেদ ও হাসান মাহমুদরা। পাকিস্তান সুপার লিগে খেলার ছাড়পত্র পাওয়া লিটন দাসকে পাচ্ছে না দল। তার জায়গায় উইকেটকিপার ব্যাটার হিসেবে জাকের আলী অনেক সহ আছেন মাহিদুল ইসলাম অঙ্কন। চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে না থাকা অভিজ্ঞ মুশফিকুর রহিমও ফিরছেন দলে। স্পিন বিভাগে মিরাজ ও তাইজুল ইসলামের সাথে আছেন ডানহাতি অফ স্পিনার নাইম হাসান। এখন বিকেলে শিরোনামগুলো আরও একবার। গাজায় গণহত্যা বন্ধে রাজধানী সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ, বিশৃঙ্খলায় নষ্ট হচ্ছে ভাবমূর্তি, মন্তব্য বিএনপি নেতাদের। লুটপাটের ঘটনায় আটক 49। নারায়ণগঞ্জের অর্থনৈতিক অঞ্চলে কারখানা করতে সুইডিশ কোম্পানির সঙ্গে চুক্তি, মার্কিন পণ্যে শুল্ক ছাড় বাংলাদেশের জন্য ইতিবাচক। আইনজীবী তুরিন আফরোজকে 4 দিনের রিমান্ডে, গণহত্যার বিচার নেদারল্যান্ডসের আন্তর্জাতিক আদালতে নিতে চায় না ট্রাইব্যুনাল। রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়া আরাকান আর্মির সর্বোচ্চ অগ্রাধিকার জানালেন প্রধান উপদেষ্টার প্রতিনিধি। ঈদের আগেই প্রত্যাবাসনের আশা। আরাকানের যারা বাস্তবে এখন অথরিটি, আন্তর্জাতিক সংস্থাগুলো এবং আমাদের যারা বন্ধু দেশগুলো আছেন, তাদের সবার সঙ্গে মিলে আমরা এই কাজটি করব। এবং 29 এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু, 10,000-এরও বেশি মুসল্লির যাত্রা অনিশ্চিত, দ্য এজেন্সির জানালেন ধর্ম উপদেষ্টা। এই ছিল এখন বিকেলের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন।